অত্যন্ত দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছেন সশস্ত্র বিদ্রোহীরা। যে কোনো সময় পতন হয়ে যেতে পারে সরকারের। শেষ কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা কেমন ছিল ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের? রক্ত হিম করা উদ্বেগ উত্তেজনার, নাকি ভয় আর শঙ্কার? ক্ষমতা হারানোর বিষয়টি টের পেয়ে পালানোর সিদ্ধান্ত নেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু পালিয়ে কোথায় যাবেন? আরবের কোনো দেশে, নাকি ঘনিষ্ঠ মিত্র কোনো দেশে? শেষ মুহূর্তে তাকে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রাখা পুতিনই বাশারকে আশ্রয় দেন। কিন্তু এসব বিষয়ে অন্ধকারে ছিল বাশারের আশপাশের কর্মকর্তারা। জানা গেছে পতনের আগের দিন সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন বাশার আল আসাদ। সরকার পতনের দিন ৮ ডিসেম্বরও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। বাশার যে দেশে পালিয়ে গেছেন সেই রাশিয়ার পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গেও বাশারের নিরাপদ প্রস্থানের বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। বাশার সরকারের সংশ্লিষ্ট অন্তত ১ ডজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এসব বিষয়ে সবাইকে অন্ধকারে রেখেছিলেন বাশার। তারা জানিয়েছেন সরকার পতন হলে পালিয়ে রাশিয়া চলে যাওয়ার কথা কাউকেই জানাননি বাশার আল আসাদ। বাশার তার সহকারী কর্মকর্তা এমনকি স্বজনদেরও এ বিষয়ে কিছুই বলেননি। মস্কোতে পালানোর কয়েক ঘন্টা আগে ৭ ডিসেম্বর বাশার আল আসাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৩০ জন সেনা ও নিরাপত্তা প্রধানদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি রুশ সামরিক সহায়তা আসছে বলে আশ্বস্ত করেছিলেন এবং সেই পর্যন্ত স্থলবাহিনীকে মাটি কামড়ে পড়ে থাকার জন্য অনুরোধ করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বৈঠকে উপস্থিত একজন কমান্ডার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানতেন না বেসামরিক কর্মীদের কেউই। ৭ ডিসেম্বর প্রেসিডেন্সিয়াল অফিসের কর্মকর্তাকে বাশার বলেছিলেন তিনি কাজ শেষ করে বাসভবনে যাচ্ছেন, কিন্তু তার এক সহকারী জানান বাসভবনের পরিবর্তে তিনি হঠাৎ বিমানবন্দরের দিকে যান। এর আগে বাশার তার মিডিয়া উপদেষ্টা বুথাইনা শাবানকেও ফোন করেছিলেন। ফোনে একটি বক্তৃতা লিখতে শাবানকে তার বাড়িতে আসতে বলেছিলেন, কিন্তু শাবান সেখানে পৌঁছে দেখেন কেউ নেই। আরব রিফর্ম ইনিশিয়েটিভ আঞ্চলিক থিঙ্ক ট্যাঙ্কের নির্বাহী পরিচালক নাদিম হুরি বলেন বাশার শেষ পর্যন্ত দাঁড়াতে পারেননি, এমনকি তিনি তার নিজের সেনাদেরও একত্রিত করতে পারেননি। তিনি তার সমর্থকদেরও ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন। মস্কোয় রাজনৈতিক আশ্রয় পাওয়া বাশারের সাথে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে তার ঘনিষ্ঠ যারা বাশারের ক্ষমতায় থাকার শেষ দিন এবং ঘন্টায় তার সঙ্গে ছিলেন এমন ১৪ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। তারা রয়টার্সকে জানান শেষ সময় প্রতারণা এবং গোপনীয়তার আশ্রয় নেন বাশার। বিষয়টি এতটাই গোপন রাখা হয়েছিল যে বাশারের ছোট ভাই ও সেনাবাহিনীর অভিজাত ৪র্থ সাজোয়া বিভাগের কমান্ডার মাহেরকেও বাশার তার প্রস্থান পরিকল্পনা সম্পর্কে অবহিত করেননি। বাশারের চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে ইরাকে এবং তারপর রাশিয়ায় যান মাহেরও। সিরিয়ার একজন সহযোগী এবং লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তার মতে দামেস্ক বিদ্রোহীদের হাতে পড়ার সাথে সাথে বাশারের মামাতো ভাই এহাব এবং এয়াদ মাখলুফও একইভাবে পেছনে পড়ে যান। এই দম্পতি একটি গাড়িতে করে লেবাননে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পথে বিদ্রোহীরা অতর্কিত হামলা করে। তারা এহাবকে গুলি করে হত্যা করে এবং ইয়াদকে আহত করে। তবে রয়টার্স ঘটনাটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। বাশার নিজেই ৮ ডিসেম্বর বিমানে করে দামেস্ক থেকে পালিয়ে যান। যাওয়ার সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে রাডার ফাঁকি দেন। এ কারণেই তিনি বিদ্রোহীদের হাত থেকে রক্ষা পান। বাশারের এই নাটকীয় প্রস্থানের কারণে তার দীর্ঘ ২৪ বছরের এবং তার পরিবারের অর্ধ শতাব্দীর অবিচ্ছিন্ন ক্ষমতার অবসান ঘটে। আকস্মিকভাবে থেমে যায় ১৩ বছরের গৃহযুদ্ধ। দামেস্ক ছেড়ে বাশার প্রথমে সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় রাশিয়ার হামিমিম বিমান ঘাঁটিতে এবং সেখান থেকে মস্কোতে যান। মস্কোয় আগে থেকেই বাশারের নিকটাত্মীয় তার স্ত্রী আসমা এবং তাদের ৩ সন্তান বাশারের জন্য অপেক্ষা করছিলেন। বাশারের প্রস্থান এতটাই দ্রুততার সাথে ঘটেছিল যে তার যাওয়ার পর বাড়িতে যেসব বিদ্রোহী এবং নাগরিকরা ঢুকে পড়েছিলেন তারা জানান তখনও চুলায় পড়েছিল রান্না করা খাবার এবং পরিবারের ফটো অ্যালবামের মতো কিছু ব্যক্তিগত জিনিসপত্র। রাশিয়ার কাছ থেকে কোনো সামরিক উদ্ধার সহায়তা পাঠানো হবে না বলে বাশারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। অথচ এই রাশিয়ার সহায়তাই ২০১৫ সালে বাশার কঠোর হাতে বিদ্রোহীদের দমন করেছিলেন। রয়টার্সের সাক্ষাৎকার নেওয়া ব্যক্তিদের মতে রাশিয়ার এই অবস্থানের কারণেই বাশার দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। তবুও তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে এবং তার সুরক্ষা নিশ্চিত করতে মরিয়া হয়ে বিভিন্ন মহলের কাছে সহায়তা চাইছিলেন। সিরিয়ার বিদ্রোহী বাহিনী উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে হামলা চালানোর একদিন পর ২৮ নভেম্বর মস্কো সফর করেন বাশার।
সামরিক হস্তক্ষেপের জন্য বাশারের আহ্বানে সাড়া দেয়নি ক্রেমলিন, কিন্তু দেশে ফিরে কাউকে পরিস্থিতির বাস্তবতা জানাননি, উল্টো এ বিষয়ে মিথ্যাচার করেন। বিদেশে সিরিয়ার প্রধান বিরোধী দলের প্রধান হাদি আল বাহরা বলেছেন, মস্কো সফরের পর বাশার তার কমান্ডার এবং সহযোগীদের বলেছিলেন যে সামরিক সহায়তা আসছে। তিনি তাদের কাছে মিথ্যা বলেছিলেন। তিনি মস্কো থেকে যে বার্তা পেয়েছিলেন তা ছিল নেতিবাচক। 4 ডিসেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছিলেন, অতীতে রাশিয়া সিরিয়াকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য অনেক চেষ্টা করেছে, এখন তাদের অগ্রাধিকার ইউক্রেনের সংঘাত। অন্যদিকে বাশারের রাশিয়া সফরের 4 দিন পর 2 ডিসেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দামেস্কে বাশারের সঙ্গে দেখা করেন, কিন্তু ততক্ষণে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছিল এবং সরকারি বাহিনী ব্যর্থ হওয়ার সাথে সাথে দক্ষিণ দিকে আরও অগ্রসর হয়েছিল। ফলে দ্বিপক্ষীয় বৈঠকের সময় বাশার দৃশ্যত ব্যথিত ছিলেন এবং স্বীকার করেছিলেন যে তার সেনাবাহিনী কার্যত প্রতিরোধ গড়ে তোলার জন্য অত্যন্ত দুর্বল ছিল। তারপরেও বাশার কখনোই আশা করেননি যে তেহরান সিরিয়ায় বাহিনী মোতায়েন করবে। তখন 2 সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন এই দুর্বলতার সুযোগ নিয়ে সিরিয়া এবং ইরানি বাহিনীকে লক্ষ্যবস্তু করার পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। তবে এই বিষয়ে ক্রেমলিন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। বিকল্প কোনো পথ না পেয়ে বাশার অবশেষে তার পরিণতি মেনে নিয়েছিলেন এবং দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাশারের ঘনিষ্ঠ 3 কর্মকর্তা বলেছেন, বাশার প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিতে চেয়েছিলেন, কারণ বিদ্রোহীরা আলেপ্পো এবং হোমস দখল করে এবং দামেস্কের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু আমিরাত তাকে আশ্রয় দেয়নি, কারণ তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বলে মার্কিন এবং ইউরোপীয় অভিযোগ ছিল। এসব দেশের নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কায় তাকে আরবে আশ্রয় দেওয়া হয়নি, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সংযুক্ত আরব আমিরাত সরকার। নাম প্রকাশ না করার শর্তে একজন রুশ কূটনৈতিক সূত্রের মতে, মস্কো সামরিকভাবে হস্তক্ষেপ করতে নারাজ হলেও বাশারকে ছুঁড়েও ফেলেনি। 7 ও 8 ডিসেম্বর কাতারে দোহা ফোরামে যোগদান করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে বসেই তিনি বাশারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। এমনকি বাশারের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে এইচটিএস এর সাথেও রাশিয়ার যোগাযোগ করিয়ে দিতে তুরস্ক এবং কাতারকে কাজে লাগিয়েছেন তিনি। একটি পশ্চিমা নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাশারের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে যা করা যায় তাই করেছেন ল্যাভরভ। 3টি সূত্র জানিয়েছে, বাশারের প্রস্থানের সুবিধার্থে কাতার এবং তুরস্ক এইচটিএস এর সাথে মধ্যস্থতা করে। তবে 2 দেশই যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা এইচটিএস এর সাথে তাদের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছে। সূত্র মতে, বাশারকে নিয়ে সিরিয়ায় আকাশ সীমা ছেড়ে যাওয়া রুশ বিমানটি যাতে বাধা না পায় বা হামলার লক্ষ্যবস্তু না হয় তা নিশ্চিত করার জন্য মস্কো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গেও সমন্বয় করেছে। আসাদ সরকারের সবশেষ প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি বলেছেন, 7 ডিসেম্বর রাত 10:30 তিনি তার তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভিকে তিনি বলেন, আমাদের শেষ কলে আমি তাকে বলেছিলাম যে পরিস্থিতি কতটা কঠিন ছিল এবং হোমস থেকে লাতাকিয়ার দিকে বাস্তুচ্যুত মানুষের বিশাল ঢল নেমেছিল আর রাস্তায় শুধু আতঙ্ক আর আতঙ্ক বিরাজ করছিল। জবাবে তিনি অর্থাৎ বাশার উত্তর দিয়েছিলেন, আগামীকাল দেখা হবে। জালালি বলেন, তার শেষ বাক্য ছিল আগামীকাল। এরপর 8 ডিসেম্বর ভোরে তিনি আবার বাশারকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।